আসসালামু আলাইকুম। আম আপনারা সকলেই আমাকে চিনেন। তাই নতুন করে আর পরিচয় দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। কারণ এখন যারা এই ভিডিওটা দেখছেন তারা আমার খুব আপনজন এবং খুব নিকট আত্মীয়রাই দেখছেন এবং তাদেরকে আমি এই ভিডিওটি আসলে শেয়ার করছি। যারা আমাকে চিনেন এবং যারা আসলে আমাকে জানেন তাদের কাছে এই ভিডিওটি যাচ্ছে। বিশেষ করে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার 13 হুসার্স ওপেন রোভার গ্রুপে যেখানে আমি আ বিলংস করি। সেই গ্রুপকে আসলে একটু কেন্দ্র করে কিছু কথা বলবো এবং যেহেতু ভালো কাজ, সেই ভালো কাজের জন্য আসলে সবাই এই ভিডিওটি দেখতে পারেন এবং যদি আমার আইডিয়াটা আপনাদের পছন্দ হয়, এই আইডিয়াটা অ্যাপ্লাই করলে পরে আমি মনে করি যে আপনাদের জন্য বা এই যে মাইলস্টোন যে ট্র্যাজেডি ঘটে গেল, সেখানে কিছু উপকার আসবে। আসলে আমরা সবাই হেল্প করতে চাই। আমরা খুব আবেগী জাতি। আমরা এই আবেগী জাতি হওয়ার কারণে আমরা না বুঝে, না শুনে অনেক সময় অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা আসলে কোনো রকম কার্যকর কোনো ভূমিকা রাখে না। আমি এক্ষেত্রে একটু রেফারেন্স ইউজ করব। আ আমি যখন SRM ছিলাম, 13 হুসার্স ওপেন রোভার গ্রুপে, সে সময় আমার সুযোগ হয়েছিল আ রানা প্লাজায় কাজ করার। অর্থাৎ রানা প্লাজার যে ট্র্যাজেডি হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু আমি আমার দল নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম। তো আমি হুসার্সদের উদ্দেশ্য করে একটু বলবো যে, তোমরা যদি কারো নির্দেশের জন্য বা কোনো রকম পারমিশনের জন্য অপেক্ষা করো, তবে তোমরা ভুল করবে। কারণ সে সময় কিন্তু আমাদের কোনো রকম নির্দেশ আসেনি, কোনো আমাদের উপর কোনো অর্ডার আসেনি। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে নিজ উদ্যোগে সেখানে যাওয়ার ব্যবস্থা করেছিলাম এবং সেখানে যাওয়া আগ পর্যন্ত আমরা কিন্তু নিজেদের পকেটের টাকা দিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম। তো তোমরা যদি চাও, আর এটা তো মাইলস্টোন অনেক কাছেই, তোমরা চাইলে কিন্তু এখানে হেল্প করতে পারো, তোমরা সেখানে এগিয়ে আসতে পারো। এখন যেটা প্রথমে বলছিলাম যে আবেগী জাতি। আবেগী জাতি হওয়ার কারণে সেই রানা প্লাজার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের বলবো। আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলও কিন্তু সেখানে কাজ করতে গিয়েছিল। যেমন হেফাজতে ইসলাম গিয়েছিল, আ তারপরে গণজাগরণ মঞ্চ গিয়েছিল। তো এরাও কিন্তু গিয়েছিল সে সময়। তা আমি কোনো দলকে বা কোনো গোষ্ঠীকে ছোট করে কথা বলব না। তবে তাদের এই বিষয়ে অভিজ্ঞতা অনেক কম ছিল। যেই অভিজ্ঞতাটা তোমাদের রয়েছে, বাংলাদেশ স্কাউটসের রয়েছে, রেড ক্রিসেন্টের রয়েছে, বিএনসিসি রয়েছে। তো তাদেরকে আমি বেশি অনুরোধ করব এই কাজগুলোতে এগিয়ে আসা। প্রথম কাজটা হচ্ছে গিয়ে ব্লাডের ব্যাপারে। তো আমি সেই সময় রানা প্লাজার সময় দেখেছি যে ওখানে কিন্তু হেফাজতে এটা হচ্ছে গণজাগরণ মঞ্চের একটা ক্যাম্পেইন করা হয়েছিল। সেখানে কিন্তু ওই যেই মানুষই আসতো, আবেগী জাতি ঢাকা থেকে আসতো যে আমি হেল্প করতে চাই, আমি ব্লাড দিতে চাই, তার ব্লাডটা সরাসরি তারা টেনে রেখে দিত। পরে সেই ব্লাডটা প্রয়োজন কি প্রয়োজন না সেটা কিন্তু তারা কোনো চিন্তাও করতো না। তো যেটা ফলাফল হতো যে সেই ব্লাডগুলো নষ্ট হতো। আর যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে যেত না। যে তখন তোমরা জানো যে এনাম মেডিকেলে কিন্তু ওই সব রোগীদের ট্রিটমেন্ট চলছিল। ঠিক ওই যে কোঅর্ডিনেশনটা, সেই কোঅর্ডিনেশনটা কিন্তু তখন ছিল না। তো সেখানে আমরা যখন 13 হুসার্স ওখানে যাই, আমরা কিন্তু সে সময় খুব অল্প পরিসরে এই কাজটা করার দায়িত্ব নিয়েছিলাম যে যারা ব্লাড দিতে আসছে তাদের একটা নামের লিস্ট করে তাদের ফোন নাম্বার রেখে তাদেরকে আমরা বলতাম যে আপনারা কাছাকাছি থাকুন, ৩-৪ ঘন্টার মধ্যে যদি প্রয়োজন পড়ে এই ব্লাডের, তাহলে আমরা সরাসরি আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো এতে যেটা হয়েছিল যে যেই ব্লাডের প্রয়োজন ছিল সেই ব্লাডের কিন্তু ব্যবস্থা হয়ে যাচ্ছিল খুব সহজে। তো তোমাদেরকে আমি অনুরোধ করবো প্রথম যে কাজটি করার জন্য, যদি পারো তাহলে পরে এই কাজটি করার চেষ্টা করো। তোমরা একটা জাস্ট একটা ক্যাম্প তৈরি করো, সেখানে এই নামের রেজিস্ট্রেশনগুলো করো। দেখো ওখানে অনেক লোক আসছে, যে যার মতো করে আসছে ব্লাড দেওয়ার জন্য। তোমরা এই লিস্টিংয়ের কাজটা করতে পারো, ব্লাড গ্রুপ অনুযায়ী জাস্ট ফোন নাম্বারটা কালেক্ট করে রাখা যে যখন প্রয়োজন পড়বে আমরা আপনাকে কন্ট্যাক্ট করব, আপনারা এসে ব্লাডটা দিয়ে যাবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, তোমরা অনেকেই মনে করতে পারো যে আমরা যেখানে যাব, আমরা গেলেই যে ওখানে কোনো কাজ পাবো তা কিন্তু না। কিন্তু তুমি যদি রাস্তায় না নামো তাহলে কিন্তু রাস্তা তোমাকে এগিয়ে নিয়ে যাবে না। তাই তোমাদেরকে যেটা করতে হবে যে অবশ্যই রাস্তায় আগে নামতে হবে। আমি এখনও খুব শিওর যে রানা প্লাজার সময় যে কাজটা হয়েছিল, যে জিনিসটা বেশি লক্ষ্য করেছিলাম যে একটা উৎসুক জনতার একটা ভিড় থাকে। এই উৎসুক জনতার ভিড়টাকে কিন্তু তোমরা কিন্তু একটু প্রতিরোধ করতে পারো। কিছুই না, এখানে একটা বাউন্ডারি ক্রিয়েট করে, যেটা আমরা করেছিলাম যে হাতে হাত ধরে যে বাউন্ডারি দেওয়া, বা তোমরা যদি রোভারডেন থেকে আমাদের
দড়ি সংগ্রহ করে নিয়ে যাও, সেই দড়ি দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া, যাতে এই উৎসুক জনতা যাতে কোনোভাবে কাজের ব্যাঘাত না ঘটাতে পারে। অবশ্যই এই সময়েও ঠিক এই জিনিসটাই ঘটছে। দেখবে এখানে গেলে পরে অনেক উৎসুক জনতা রয়েছে। এই উৎসুক জনতার জন্য যারা এখানে কাজ করতে যাচ্ছে তারা কিন্তু তাদের কাজে বাধাগ্রস্ত পাচ্ছে। তো এই কাজটা, এই দুটি কাজের কথা আমি বলবো। আর তোমরা যদি যাও তাহলে আরও অনেক অনেক কাজ তোমরা ওখানে খুঁজে পাবে, যে কাজগুলো করলে পরে আসলে সেখানকার যেসব মানুষগুলো রয়েছে তারা উপকৃত হবে। তো আসলে এখন আমি ব্যক্তিগতভাবে আমি কিছুটা অসুস্থ। যদি হয়তো সুস্থ থাকতাম তোমাদের সাথে পার্টিসিপেট করতাম। তারপরে যদি হুসার্সের রোভাররা কোনো রকম অংশগ্রহণ করে তবে অবশ্যই আমি তোমাদের সাথে একসাথে থাকার চেষ্টা করব। তো এই বলে এখানে এই ব্লগটা শেষ করব আসলে। আর অন্যান্য বিষয় আসলে এই বিষয়টা নিয়ে আমরা সবাই আসলে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। বিশেষ করে আমার পরিবারের, আমার জানা মতে আমার ওয়াইফ এবং আমি আসলে রাতে ঘুমাতে পারছি না এমন একটা ঘটনা দেখার পরে। আমার মনে হয় তোমাদের মনেও একই কাজটা করছে, তোমরাও একই ফিলিংসটা পাচ্ছ। তো দেরি না করে তোমরা দল থেকে একটা অনুমতি নিয়ে প্রথমত তোমাদের মনের মধ্যে আসতে হবে যে হ্যাঁ এই কাজটা আমরা করব, এবং অবশ্যই কাজটা আমি ভলেন্টিয়ারি করব। দেন তোমরা অনুমতি নিয়ে যদি কাজটার মধ্যে নেমে পড়ো, তাহলে আমার মনে হয় যে স্কাউটিংয়ের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে সেবা, অর্থাৎ সার্ভিস দেওয়া। সেই সার্ভিস দেওয়াটা আসলে তোমাকে দিয়ে হবে। তাছাড়া আসলে এই রোভারিং করে, শুধুমাত্র রোভারিং করে আসলে খুব বেশি বেনিফিট পাবে না। মূল বেনিফিটটা হচ্ছে গিয়ে নিজের মনের মধ্যে। যখন তুমি নিজের মনের মধ্যে বলতে পারবে যে হ্যাঁ আমি রোভারিং করে মানুষকে সার্ভ করতে পেরেছি, সার্ভিস দিতে পেরেছি, তখনই আসলে এর মূল যে নির্যাসটা সেটা তোমরা পাবে। তো আশা রাখি তোমরা নিজেরা একটু উদ্যোগী হয়ে এই কাজটিতে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ হাফেজ।